বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান মুখোমুখি পঞ্চায়েত মন্ত্রী। এই অনুষ্ঠানে আজকে নিউজ টাইমের স্টুডিওতে হাজির রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি। সুব্রতার সাথে কথা বলছি পঞ্চায়েত নিয়ে। বিরতির পর ফিরে আসবো বেশ কিছু অভিযোগ নিয়ে, বিরোধীদের কিছু অভিযোগ নিয়ে। যেমন ধরা যাক যে সদ্য গতকাল কেন্দ্রীয় মন্ত্রী মালদা জেলার সাংসদ আবু হাসেন খান চৌধুরী, ডালু খান চৌধুরী নামে যিনি পরিচিত, তিনি অভিযোগ করেছেন যে বোমাবাজি হয়েছে এবং তিনি যখন প্রচারে গিয়েছিলেন তার কনভয় রক্ষা করে গুলি টুলিও ছোড়া হয়েছে। দেখো, আমি যত জানি যে এত দুর্দিন যে কংগ্রেসের ওখানে হবে এবং তাও আবার গনি খান চৌধুরীর পরিবারের মানুষের, আমি স্বপ্নেও ভাবিনি। রাজনীতির ঊর্ধ্বেও গনি খান চৌধুরীর পরিবারের কারুকে মালদা জেলার লোকেরা বোমা মারবে আর গুলি করবে, এটা অন্য কেউ বিশ্বাস করলে করতে পারে, আমি কখনোই বিশ্বাস করি না। কারণ গনি খান চৌধুরীর পারিবারিক যে সম্পর্ক এই মালদার মানুষের সাথে, মানে মালদার সঙ্গে কোতোয়ালি, তাহলে কি ধরে নেবো যে মালদায় এখন মানুষ জন্মেছে গনি খান চৌধুরীর বাড়িতে ডিলপাটকেল ইট বোমা মারার? আমি মনে করি না, ওরা করছে। আমি সংবাদ নিয়েছি আমাদের সমস্ত সমর্থক কর্মীদের কাছে এবং প্রশাসনের, এটা একেবারেই নাটক এবং এর চিত্রনাট্যটা খুবই দুর্বল। এটা খুবই চিত্রনাট্য দুর্বল। উঠলো কেন তাহলে? একটা বোমা মারলে বোমার সাথে যে সমস্ত দড়ি, পাট, মশলা এগুলো থাকে, তার দাগ এগুলো পাওয়া যায়, কোনো জায়গায় তার চিহ্ন নেই। আর যদি চিত্রনাট্য দুর্বল, ওই জন্য বললাম, যদি এইটাই প্রচারের অঙ্গ হিসেবে করতে হতো তাহলে নিজেদের লোককে দিয়ে একটা মারিয়ে তারপরে করা উচিত ছিল, যাতে পুলিশ চিহ্ন পায় কিছু যে বোমা পড়েছে। গুলিয়ে একটা ফাঁকা করেও তার গুলির ওই অংশটা পড়ে থাকে, খোল খোল খোল, হ্যাঁ, সেটাও যদি পেত তাহলে বুঝতাম। তো চিত্রনাট্য খুব দুর্বল। আমি এটাও জানি এটাতে মালদার লোকেরা আদৌ এটা খায়নি, কিন্তু আমরা আতঙ্কিত যে কংগ্রেস, তাতে আবার গনি খান চৌধুরীর পরিবারের মানুষ, তাকে এই নাটক করতে হচ্ছে বলে। কি আপনার ব্যাখ্যা কি? আপনি একজন সিনিয়র সিটিজেন পলিটিশিয়ান, মালদাতে যদি প্রশ্নটা আমি এইভাবে করি সুব্রতদা, যে মালদা জেলাতে সেখানে কোতোয়ালির অন্যতম সদস্য বরকত গনি খান চৌধুরীর ভাই, আপনি বলছেন যেটা একদম সাজানো গল্প ইত্যাদি, কিন্তু এটাই তাহলে করতে হলো কেন? যদি আপনার কথা আমি ঠিক ধরে নিই, দুর্বল ইঙ্গিত, রাজনৈতিক ইঙ্গিত আছে ওখানে। মানুষেরা আবার নতুন করে ভাবছে এবং কংগ্রেস ওখানে আগে বহু বছর ধরে কাজকর্ম না করে শুধু ওই কোতোয়ালি দেখিয়ে চালিয়ে গেছে, সেই মিথটা ভাঙতে শুরু করেছে। আমি নজির হিসেবে ব্যবহার করছি। যদি না ভাঙতো তাহলে আমাদের মন্ত্রী কৃষ্ণেন্দু সে 22-25 হাজার ভোটে জিতে আসতো না, একেবারে ওই কোতোয়ালি এরিয়ার তালুক, এবং চ্যালেঞ্জ করে কংগ্রেস থেকে পদত্যাগ করে যোগ দিয়ে তারপর নির্বাচনে করেছে। এই জিনিস হতো না যদি ওই মিথ থাকতো। কোতোয়ালির মিথ ভেঙে গেছে এবং কোনো লিডারশিপ নেই। আর এই পরিবারতন্ত্রের প্রতি মানুষের একটা কি বলবো অপছন্দটা আরো প্রকাশ হচ্ছে এবং তার ফলেই এখন এই দুর্বল নাটক করতে হচ্ছে চিত্রনাট্য নিয়ে। এটা খুব দুঃখের কথা যে এটা না করলেই পারতেন, কারণ গনি খান চৌধুরীর প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে, অনেক আমরা ভালোবাসি। রাজ্যের মানুষেরও তার সম্বন্ধে রাজ্যের জন্য কাজ করেছেন, কিন্তু তারই পরিবারের লোককে এখন বাঁচবার জন্য এইভাবে অপপ্রচার করতে হবে, এটা খুব দুঃখের আমি মনে করি। কিন্তু এটা ঠিক যে এবার ভোটেও প্রমাণ হবে যে কংগ্রেসের যে ওই মিথ টাইপের ছিল কোতোয়ালির, সেটার অবলুপ্তি হয়ে গেছে। এবার পিওরলি পলিটিক্যাল ইলেকশন হচ্ছে, উন্নয়নের ইলেকশন হচ্ছে
এবং মানুষ খুব আশা করছে আমাদের উপরে। আমরাও মানুষের এই নির্বাচনটা খুব আশা করছি। শুরুতে এমনিতে যদি আমি একদম একটা পশ্চিমবঙ্গকে যদি একদম ম্যাপটাকে যদি একটা ভাগ করি দুটো দিকে, তাহলে মালদা থেকে বা বলা যেতে পারে মুর্শিদাবাদ থেকে, দক্ষিণ ছোঁয়া একটু মুর্শিদাবাদ থেকে ওপর পর্যন্ত, এই যে ওপরের পার্টটা উত্তরবঙ্গ, এইখানে আপনারা ঠিক কতটা আপনারা আশাবাদী উত্তরবঙ্গ নিয়ে? না, আমি সাধারণভাবে বলছি, যেমন একসময় কুচবিহারে দীর্ঘদিন ধরে মানে কংগ্রেস জমানা থেকে আরম্ভ করে তৃণমূলের এই 15 বছরও আমরা তেমন করে পেনিট্রেট করতে পারিনি। কিন্তু এবার আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে বেশ কয়েকটি জেলা আমরা জেলা পরিষদ দখল করব। তার মধ্যে কুচবিহার তো আছেই, দক্ষিণ দিনাজপুর তো আছেই, এবং মালদা। উত্তর দিনাজপুরের সম্বন্ধে আপনাদের ঠিক কি ধারণা? উত্তর দিনাজপুরের অবস্থা ঠিক কিরকম থাকতে পারে? এইটুকুনি বলতে পারি যে আমাদের বাদ দিয়ে জেলা পরিষদ হবে না। আচ্ছা, এটা নিশ্চিন্ত মনে কেউ সবাই থাকতে পারে, এবং আমরা আশা করছি উত্তর এবং দক্ষিণ দুটোই আমরা এবার জেলা পরিষদ করতে পারবো। মুখ্যমন্ত্রী হবার পর গত 2 বছরের সামান্য কিছু বেশি সময় আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গকে অনেক সময় ঘরবাড়ি বানিয়ে ফেলেছিলেন, এবং উত্তরবঙ্গে উনি এটা যেমন এখন বানিয়েছেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠিত হওয়ার পরেই দক্ষিণবঙ্গের ওপর যে জোরটা দেওয়া হয়েছিল নানা কারণে তার ছিল, সিঙ্গুর হয়েছে, নন্দীগ্রাম হয়েছে, জঙ্গলমহল হয়েছে, উত্তরবঙ্গে সিপিএম এর বিকল্প কংগ্রেস নয় তৃণমূল কংগ্রেস, সেটা ওই আমরা সেই মেসেজটা অতটা পেনিট্রেট করতে করিনি। ফলে কংগ্রেস যেমন ওদের বিকল্প ছিল সেটাই অনেকদিন রয়ে গিয়েছিল, সেইটা গত নির্বাচনের পর থেকে ক্রমশ ভাঙছে। এবং মুখ্যমন্ত্রীর দার্জিলিং এর ওভার অ্যাটিচিউড, অনেক ইকো ট্যুরিজম করা, জল ইত্যাদি দেওয়া, চা বাগানের শ্রমিকদের জন্য অনেকগুলো প্রজেক্ট নেওয়া, হোয়াইট আদিবাসী যারা তাদের যথার্থ সম্মান এবং মর্যাদা দিয়ে উন্নয়নমূলক কাজ করা, স্কুল কলেজ নতুন করে করা, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া, এই সব করে করে যে মেজর কমিউনিটির প্রবলেম ছিল, যেমন ব্ল্যাক আদিবাসী যারা ওখানে আছে চা বাগানে, তাদের উনি করে দিলেন যে হিন্দিতেও পরীক্ষা দিতে পারবে, ওরা হিন্দিভাষী অরিজিনালি। ওখানে একটা খুব বড় ইস্যু দীর্ঘদিন ধরে। চা বাগানে পঞ্চায়েতি রাজের সব কাজ করা যাবে। আগে ওরা ইলেকট্রিক পেত না, এখন ইলেকট্রিকের ব্যবস্থা করে দেওয়া। এই যে সব কাজগুলো চা বাগান ওরিয়েন্টেশনের কাজ, হোয়াইট আদিবাসীদের নানা রকম সংস্কৃতির উন্নয়ন, তাদের মর্যাদা দেওয়া, তাদের রিজার্ভেশনের মধ্যে নিয়ে আসা, এই সবগুলো করে আর যারা বাকি মানুষেরা রয়েছে তাদের বিভিন্ন কাজ, জল, রাস্তা, এডুকেশন, কিষাণ কার্ড, এই সবগুলো তৈরি করে দেওয়া। উত্তরবঙ্গ ডেভেলপমেন্টকে, যেটা আমাদের আগের আমলে মাত্র 60 কোটি টাকা বাজেট ছিল, মুখ্যমন্ত্রী সেটা 300 কোটি টাকা বাজেট করে দিয়েছেন। উত্তরবঙ্গ নিয়ে যে আপনাদের সরকারের একটা আলাদা ভাবনা চিন্তা আছে, যেটা আপনারা বারবারই বলছেন, সেটা চিফ মিনিস্টার বারে সেটা কি উত্তরবঙ্গের মানুষের কাছে ঠিক মতো নিয়ে যেতে পেরেছেন, নিয়ে গিয়েছেন আপনারা? চিফ মিনিস্টার নিজেই ওদের হৃদয় জয় করেছেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। যদি না করতেন তাহলে অনেক হিডেন গোপন ষড়যন্ত্র ছিল যে তার এই দৌত্য, শান্তির দৌত্যটা যাতে না পৌঁছতে পারে। আপনি বলছেন পাহাড়ের কথা, পাহাড় এবং সমতল দুই ব্যাপারটা আছে। এবং উনি সমস্ত উত্তরবঙ্গের জন্য আলাদা একটা সেক্রেটারিয়েট করছেন এই প্রথমে, ঠিক মহারাষ্ট্রের মডেলে, যেমন মহারাষ্ট্রে নাগপুরে একটা সেক্রেটারি। আমি সুশ্রুত এই প্রসঙ্গে জেনে রাখি, আপনি দীর্ঘদিন ধরে এই রাজ্যের রাজনীতি দেখছেন, আপনি বহু কম বয়সে আপনি মন্ত্রী হয়েছিলেন। এই যে পরিকল্পনাটা, এটা আমার মনে হয় যে রাজ্যের মানুষের এটা বোধহয় কৌতূহল থাকবে, যে সচিবালয়কে ভাঙা, যে উত্তরবঙ্গের জন্য একটা আলাদা সচিবালয়, এটাতে ঠিক উত্তরবঙ্গের কি সুবিধা হবে? এটা বহু লোককে আসতে হয় কলকাতায় সামান্য কারণে, তারা যদি কিছু সময়ের জন্য মন্ত্রীদের, সেক্রেটারিদের, চিফ মিনিস্টারকে সবাইকে ওখানে পায়, তাহলে ওরা যে একটা রাজ্যের মধ্যেই আছেন মূল ভূখণ্ডের সমান অধিকার নিয়ে, সেই বোধটা আরো বেশি এবং ব্যাপক হবে, এবং তাতে ওদের দায়িত্ব যেমন বাড়বে,
সরকারের দায়িত্ব বাড়বে। এখানে উন্নয়নমূলক কাজ মানেই কলকাতার চারপাশে না করে উত্তরবঙ্গের জন্য উন্নয়নের কাজ করা এখানে দরকার, এখানে দরকার। যারা প্রশাসনের সাথে যুক্ত তাদের কানে যাবে, তারা চোখে দেখবে এবং সে কাজটা করা হবে। কাজেই এই ধরনের ভৌগোলিক অবস্থান যেখানে যেখানে যে রাজ্যের আছে, তার মধ্যে মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ অন্যতম। আমাদের তো একটা লম্বা মতন ফালি মতন বেরিয়ে গেছে। ফলে উত্তরবঙ্গর মানুষরা অনুভব করতে শুরু করেছেন যে আমরা মূল ভূখণ্ডের পশ্চিমবঙ্গেরই সব কিছু, যার সম্পদ আছে তার সমবন্টন হবে এবং যা উন্নতি হবে, যা কিছু বিতরণ হবে সেটাও ঠিক মতন করে সমানভাবে হবে। সুব্রত, এবারের নির্বাচনে যেমন অনেকগুলো শব্দ নিয়ে আমরা সবসময় কথা বলেছি, খুব ফ্যামিলিয়ার হয়ে গেছে, যেরকম আমি প্রথমেই বলছিলাম দফা। দফা একটি খুব পরিচিত হয়ে উঠেছে মানুষের কাছে। ঠিক তেমনি আরও একটি শব্দ খুব পরিচিত, সেটা হচ্ছে বাহিনী। কখনো সেটা কেন্দ্রীয়, কখনো সেটা বাইক। কিন্তু বাহিনী, এটা যদি আমরা যদি এটাকে একটা শব্দ হিসেবে নিই, তার মধ্যে কেন্দ্রীয় বাহিনী এবং বাইক বাহিনী, আমি দ্বিতীয়টাতে প্রথমে আসি যে বাইক বাহিনী, এটা নিয়ে ঠিক আপনাদের কি মত এখন? বাইক বাহিনী এই শব্দটা উঠেছিল, আমরাই তুলেছিলাম তৃণমূল কংগ্রেস থেকেই, যখন জঙ্গলমহল এবং আশেপাশের জেলাগুলোতে নন্দীগ্রাম ইত্যাদি বাইকে করে গিয়ে আমাদের মানুষদের বা সাধারণ মানুষদের উপর অত্যাচার করতো, খুন করতো, সেই সময় থেকে। অর্থাৎ দুটো শব্দ সেখানে উঠেছিল, বাইক বাহিনী আর হারমাত বাহিনী। এই হারমাত শব্দটাও কিন্তু ডিকশনারি দেখে নয়, এটা অভ্যুত্থান হয়েছিল নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকে আমরা দেখেছিলাম হারমাত শব্দ। এই হারমাতরা বাইকে করে পিছনে আর্মস নিয়ে তারা গিয়ে মানুষ খুন করতো, নয় কোথাও আগুন লাগিয়ে দিয়ে আসতো, এই অন্যায় কাজগুলো করতো। এই বাইক বাহিনীর বিরুদ্ধে আমরা একটা মানুষের কাছে জনমত তৈরি করেছিলাম। আজকে সেটা অপ্রাসঙ্গিক, কারণ বাইক এখন সারা পশ্চিমবঙ্গের, গ্রামীণ পশ্চিমবঙ্গে অনেক জায়গায় বাইসাইকেলেরই বিকল্প হয়ে গেছে বাইক। আধুনিকতা, মানুষ গতি, স্বাচ্ছন্দ্য, অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি সব মিলিয়ে এখন সেটা বাইকে চলে গেছে। এখন বাইকে করে গিয়ে অন্য কোনো অপোজিশন পার্টির লোককে মারা অন্যায়, বাইকে করে গিয়ে কোনো অপোজিশন পার্টির অফিস আসা এগুলো অপরাধ। এই অপরাধটাকে বন্ধ করুক, নট বাইকটা ম্যাটার। আমি এমনভাবে প্রচারটা হচ্ছে যেন আমি যদি স্করপিও করে গিয়ে কারোর বাড়িতে আগুন লাগাই তাহলে অপরাধ নয়, বাইকে করে আমি যদি মিছিল করে গিয়ে করি তাহলে অপরাধ নয়, বাইকে করে গিয়ে ওটা অপরাধ। কিন্তু আমি এটা নিয়ে সরকারের অবস্থানটা তাহলে ঠিক কি? আমরা তো ইলেকশনটা তো দে উইল কন্ডাক্ট, মানে ইলেকশন কমিশনার ইলেকশন কন্ডাক্ট করবেন, তার সঙ্গে আবার এখন ঢুকে গেছে কোর্ট, একেবারে সুপ্রিম কোর্ট অবধি। ফলে তাদের কি কি কোথায় কোথায় ফতোয়া দেবে আমি জানি না, তারা সেই ফতোয়া নিয়ে আমি আলোচনা করতে পারি, কিন্তু সে বন্ধ করার ক্ষমতা তো আর চালার ক্ষমতা আমাদের নেই। কিন্তু এটা একটা হাস্যকর আর কি, আমরা দেখেছি, তুমিও দেখেছ সাংবাদিক হিসেবে, মুখ্যমন্ত্রী একাধিক জায়গায় বাধ্য হয়েছেন বাইকের পিছনে উঠতে। ঠিক, আবার সেই দেখে প্রচার পাবার জন্য বুদ্ধদেব ভট্টাচার্য ধুতি কোনো রকমের সামলে বাইকে পেছনে উঠে পড়েছিলেন। এই নন্দীগ্রামের এখানেই হয়েছিল কোনো একটি জায়গায়, এই ছবি আমাদের কাছে আছে। তো বাইকে যদি চিফ মিনিস্টার যায়, তার সঙ্গে তো আমাদের পার্টির ফ্ল্যাগ নিয়ে 10টা বাইক যাবে, তার সিকিউরিটি, বা মুখ্যমন্ত্রী যাচ্ছে তার জিন্দাবাদ বলতে বলতে, কিন্তু রাজনৈতিক একটা অঙ্গ হয়ে গেছে। এখন বাইক নিয়ে গিয়ে লোকের বাড়িতে আগুন লাগানো আর বাইক নিয়ে গিয়ে পতাকা বেঁধে মিছিল করে প্রচার করা, দুটো এক করা উচিত নয়। বাইক নিয়ে তাহলে এত 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 চর্চাটা হচ্ছে কেন? বাইক বাহিনী, আমরাই সেই বাইক বাহিনী হারমাত বাইক বাহিনী। আচ্ছা, এই হারমাত শব্দটা এবার তুলে দিচ্ছে, হারমাত বাইক বাহিনী যেটা, আমরা তার বিরুদ্ধে। ঠিক, কিন্তু বাইকের মিছিল করা, আজকাল সাইকেল মিছিল হয় না, বাইকের মিছিলই হয়, এবং সেটা আমাদের পার্টি শুধু নয়, সব পার্টি যার যেরকম ক্ষমতা, হয়তো আমাদের এখন ক্ষমতা আছে 100 বাইক নিয়ে যাওয়ার, সিপিএম এর হয়তো 20টা, কংগ্রেসের হয়তো 2টো, কিন্তু বাইকে করে নির্বাচনে প্রচার করা, ইট ইজ এ পার্ট অফ দি ইলেকশন হয়ে গেছে, অ্যান্ড দিট ইজ এ হার্ড রিয়েলিটি, এটুকুনি বলতে পারি।
তারপরে ইলেকশন কমিশনার এটা বন্ধ করবেন কি সুপ্রিম কোর্ট বন্ধ করবেন, সে তাদের ব্যাপার। কিন্তু হাস্যকরটা হচ্ছে এই কারণে আমি বলছি অপরাধটাকে বেশি টার্গেট করুক, যে অন্যায় আপনি বলছেন যে অপরাধটার দিকে নজর দেওয়া উচিত না, ওই যানবাহনের দিকে নয়, যানবাহনের দিকে বেশি নজর। তার মানে আমি যদি একটা গাড়িতে করে গিয়ে জিপে করে গিয়ে করি বা একটা টেম্পোতে করে 10টা ছেলেকে নিয়ে গিয়ে অন্যায় করি, সেটা অপরাধ নয়। সেটাতে আমি মনে করি যে আমরা এটা বলছি এবং বলবো, কিন্তু নির্দেশটা, নির্বাচন সংক্রান্ত নির্দেশটা তো এখন কোর্ট আর ইলেকশন কমিশনার করবেন। ঠিক একই রকমভাবে যে দুটি বাহিনী নিয়ে বহু চর্চা হয়েছে এই বঙ্গদেশে গত কয়েক মাসে, তার মধ্যে একটি নিয়ে আপনি অত্যন্ত সুরসিক মন্তব্য করলেন, বাইক বাহিনী, আর একটি হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী দিয়ে যে ভোটের যে এই মুহূর্তে যে চালচিত্রটা, সেইটাতে সরকার ঠিক কতটা খুশি? কেন্দ্রীয় বাহিনী দেখো, পাওয়া যাচ্ছিল না, এটা একটা মানুষকেই ভাবা উচিত। আমরা অ্যাজ সাচ কেন্দ্র বাহিনী কি রাষ্ট্রপুঞ্জের বাহিনী এসবের আমাদের কোনো বাতিক নেই। আমাদের নির্বাচনটা করতে হবে। আমরা 7টা নির্বাচন যেভাবে হয়েছে আমাদের স্টেটেরই পুলিশ নিয়ে, এবং আমাদের মুখ্যমন্ত্রী বারে বারে বলেছিলেন যে প্রয়োজনে অন্য রাজ্য থেকেও যেমন আমাদের নেয়, আমরা ওদের একটু সহযোগিতা নিয়ে ভিন রাজ্যের পুলিশ বাহিনী দিয়ে 8ম নির্বাচনটা আমরা করতে। আপনারা বেশ কিছু রাজ্যের সঙ্গে যোগাযোগও করেছে, লিখে লাখ লাখ হয়েছে। এখন ইলেকশন কমিশনার চিৎকার করলেন যে সমস্ত অ্যাজ ইফ এরম একটা, যে এই প্রথম বোধহয় পঞ্চায়েত ইলেকশন হচ্ছে। আমি স্মরণ করে দিতে চাই 7ম ইলেকশন অব্দি উনি ওনার বৈকাত্য ঘেঁটে দেখুন না। এবং সারা ভারতবর্ষে আমি পঞ্চায়েত মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, কোনো জায়গায় কোনো রাজ্যে কোনো সময় পঞ্চায়েত নির্বাচন সেন্ট্রাল ফোর্স দিয়ে হয়েছে কিনা, এবং এই সেন্ট্রাল ফোর্স এখানে যে কথা প্রথম দিকে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, তাদের আইনজীবী জানিয়েছিলেন। আমরা তো একেবারে কোর্টে গিয়ে বলেছে যে যদি ইলেকশন কমিশনার চান আমরাও ওরা আধা সামরিক বাহিনী দিক। তখন হাইকোর্টের চিফ জাস্টিস বললেন, আমি অনকোট বলছি, যে ওদের তাহলে পার্টি করে ডেকে পাঠানো হোক, ওদের প্রতিনিধিরা যাবে। তারাও ডেট নিলেন, প্রতিনিধিরা এলেন। দুবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি পরের দিন এসেও দাঁড়িয়ে বললেন আমরা দিতে পারবো না। ঠিক, তো আমরা কি করব? আমরা তো ক্ষমতা নেই আধা সামরিক বাহিনী নিয়ে আসার, আমরা চাইতে পারি। আমার মুখ্যমন্ত্রী তো দুবার চেয়েছেন, এবং চাওয়ার পরেও যদি না পাওয়া যায় তাহলে আমাদের ওপর নির্ভর করেই যেমন 7টা ইলেকশন হয়েছে তাই করতে হতো। তারপরে যখন এটা সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টের অধিকার আছে ডাইরেক্ট অর্ডার দেবার, অর্ডার দিলেন দেবার, যা অর্ডার দিয়েছেন তাই এসেছে এবং আমরা ডিস্ট্রিবিউট করে দিয়েছি। শেষ পর্যন্ত যেটা নিয়ে এত কথা হচ্ছিল যে কেন্দ্রীয় বাহিনী লাগবে কেন, কিন্তু কেন্দ্রীয় বাহিনী যেসব কাজ সাধারণ নির্বাচন এমএলএ এমপির সময় করেন এবং করতে বাধ্য হয়, আমাদের আইনে বা পরিকাঠামো সেটা নেই। আপনি বলছেন পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে। এখন এই পঞ্চায়েত নির্বাচনে ওদের আমাদেরই ওসির নির্দেশে কাজকর্ম করতে হবে। এটা তো মানে সিস্টেম, মানে রাজ্য সরকারের যে ক্ষমতা অধিকার তার মধ্যে পড়ে। কিন্তু তা সত্ত্বেও আমাদের তো কোনো আপত্তি নেই। মুখ্যমন্ত্রী এফিডেভিট দিয়ে বলেছেন দুবার যা আসুক, আর কত দেবে সেটাও মুখ্যমন্ত্রী বলেননি, সুপ্রিম কোর্ট বলেছে। এবারে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা, কেন্দ্রীয় বাহিনী আনতে আপনি বলছেন 2008 কেন্দ্রীয় বাহিনীর অ্যাজ সাচ ফেস করলে যে বেজে করছে তাতে কেন্দ্রীয় বাহিনীর 1% দরকার নেই। আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিক কোনো সিপিএম এর নেতা 7টা নির্বাচন যদি কেন্দ্র বাহিনী ছাড়া নির্বাচন করে থাকেন এবং ওদের কথায় খুব শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হয়ে থাকে, তাহলে 8মটা কি পাপটা করলো? 7মটা যখন নির্বাচন হয় তখন পাহাড় জ্বলছে, তখন নন্দীগ্রাম সিঙ্গুর জ্বলছে, জঙ্গলমহল জ্বলছে, চমকাইতলা জ্বলছে, নেতাই জ্বলছে। সেই সময় যদি নির্বাচন হতে পারে তাহলে, এবং ওরা করতে পারেন এবং তাকে শান্তিপূর্ণ অবাধ বলতে পারেন সার্টিফিকেট দিয়ে,
তাহলে আমরা পাপটা আর অপরাধটা করলাম কোথায়? ওরা ভুলে গেছেন যেটা, যে ওরা 7টা ইলেকশন করে গেছেন, তার রেকর্ড আমাদের কাছে আছে। ওরা ভুলে গেছেন যেটা, যে ওরা সরকারে ছিল। ওরা যদি এই 35 বছর সরকারে না থাকতো এবং 7টা নির্বাচন না করতো, তাহলে অনেক বাহানা করতে পারতো। কিন্তু ওদের রেকর্ড অনুযায়ী ওদের কি কোনো 7টা এরকমভাবে করবো তারপরে গেল রব তুলবো, এর কি কোনো যুক্তি আছে? ফেস হয়ে গেলে আমাদের যে 50,000 ফোর্স আছে সেটা যদি ঠিক মতন ডিপ্লয় হয়, তাহলে কোনো বাহিনীর শুধু লোক দেখাবার জন্য আনবার দরকার নেই। এতে প্রায় 150-200 কোটি টাকা আমাদের খরচ, 200-250 কোটি টাকা খরচ রাজ্যের, এবং সেটা আমাদের পে করতে হবে। এই যে মামলা হচ্ছে, এটা মজার মামলা। কমিশনার উকিলকে যে পয়সা সেও আমি দিচ্ছি আমার দপ্তর, আবার আমার উকিল যে তাকেও আমাকে পেমেন্ট করতে হচ্ছে। অর্থাৎ বাদী বিবাদী দুজনেরই খরচ একই জায়গায় দিচ্ছে, এবং সেটা মানুষের, এবং নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির চেষ্টা করিয়ে শুধু। আমরা খুব পরিষ্কার বলছি যে অ্যাজ সাচ বাহিনীর কোনো দরকার ছিল না। কিন্তু শেষ পর্যন্ত বাহিনী এসেছে, বাহিনী মোতায়েন হয়েছে, বাহিনী এসেছে, আপনারা খুশি? তাতে আপনারা খুশি? হ্যাঁ, আমরা আরো বাহিনী দিলেও আমাদের কোনো আপত্তি ছিল না। আমরা তো বলছি যে সিপিএম এবং কংগ্রেসকে খুশি করবার জন্য সুপ্রিম কোর্ট অব্দি গেছে, বাহিনী অব্দি এসেছে, সামরিক আসুক, এবং তারপরে যদি না পারে তো আন্তর্জাতিক রাষ্ট্রপুঞ্জ থেকে নিয়ে আসুক, তাতেও আমাদের আপত্তি নেই। ইলেকশনটা করুক দয়া করে। খরচাটা অবশ্য একটু রাজ্য সরকারের বাড়বে। আমরা এই অনুষ্ঠানে আবারও ফিরবো। আমরা কথা বলছি সুব্রত মুখার্জি, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, তার সঙ্গে কথা বলছি। আবারও কথা বলতে ফিরে আসবার ছোট্ট বিরতির পর। সবাই